করোনা পরিস্থিতি যতই ভালোর দিকে যাচ্ছে ততই আশা বাড়ছে স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরে যাওয়ার জন্য। যদিও গত বছর শিক্ষার্থীরা একইভাবে আশা করেছিলেন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এসে সব কিছু ওলটপালট করে দেয়। আমরা আর করোনার ঢেউ দেখতে চাই না। করোনা মুক্ত পরিবেশের প্রত্যাশা নিয়ে আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার মঙ্গলবার পাক্ষিকভাবে প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার। এটা এমন এক চাপাকষ্ট যা তারা কাউকে বলতেও পারেন না, কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। করোনাকালীন এই দুঃসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বিশাল সংখ্যক শিক্ষার্থী এতটা আর্থিক দুরবস্থার মধ্যে রয়েছেন, এটা শিক্ষকদেরও জানা ছিল না, যা উঠে এসেছে তাদের একটি পর্যালোচনায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার বাবা পেশায় একজন নির্মাণ শ্রমিক। বাবার সামর্থ্য নেই, তাই তিনি যে কেবল নিজেই নিজের লেখাপড়ার খরচ জোগাড় করছেন তা নয়, সেই সাথে ৫ ভাই বোনের পড়ালেখার খরচও জোগাড় করতে হয় তাকেই। কষ্ট হলেও তিনি সেটা করতে পারতেন দুটি টিউশনের আয় দিয়ে, কিন্তু করোনা এসে সব কিছুই অন্যরকম করে দিয়েছে। কোভিডের শুরুতে আমার দুটো টিউশনই ছিল, বাট যখন কোভিড শুরু হলো তারপর তো সিচুয়েশনটা একটু অন্যরকম হলো। তারপর হচ্ছে টিউশন থেকে আমাকে নিষেধ করে দিল যে যখন সিচুয়েশন ভালো হবে তখন আবার আসা। কিন্তু তারপর তো এই দীর্ঘক্ষণ হচ্ছে যে কোভিডের অবস্থা খুবই খারাপ। এর ভিতরে আমি হচ্ছে শুরু থেকেই আমার নিজের টাকায় আমি চলতাম, কিন্তু যখন এই সিচুয়েশন আসলো তখন আমার চলার মতো কোনো অবস্থাই ছিল না। তারপর দীর্ঘদিন আমি হচ্ছে বন্ধুদের কাছে থেকে দাঁড় করে আর কি কোনো রকম চলতেছি। এরপর চিন্তা করলাম যে বাসা থেকে সাপোর্ট না, বাসা থেকে তো সাপোর্ট পাই না, তারপর হচ্ছে নিজে আর বাসা আর কি সাপোর্ট দিতে হয়। আমার পরিচিত এরকম অনেকেই আছে যারা ফাইন্যান্সিয়াল অবস্থার ক্রাইসিস পড়ার পর তারা মানসিকভাবে খুবই ডিপ্রেশনে পড়ে গেছে। ওই শিক্ষার্থীর সাথে কথা বলতে বলতে সেখানে এসে হাজির হয় তার আরেক বন্ধু। তার বেলায় চিত্রটিও প্রায় একই রকম। আমার ক্ষেত্রে সেম কন্ডিশন। তো বাসায় যে আমিও নিজেও ফ্যামিলিকে কিছুটা সাপোর্ট দিতাম। তো এখন টিউশন অফ হয়ে যাওয়ার কারণে এই টাইমটুকু বলতে গেলে 50% টাইমে বাসায় কাটাতে হয়েছে। তো এতে করে হয়েছে কি যে ফ্যামিলি থেকে ফ্যামিলি আমাদের কাছ থেকে যে সাপোর্টটা পাইতো ফ্যামিলি তো ওইটা হারালো। আদার্স আমাদের নিজেদের পড়াশোনার ওইটা হ্যাম্পারিং তো হয়েছে। করোনাকালে শিক্ষার্থীদের অর্থনৈতিক ও মানসিক অবস্থা নিয়ে কাজ করেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষক। তাদের একজন শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করতে গিয়ে খুঁজে দেখার চেষ্টা করেছেন ঠিক কত সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল কর্তৃপক্ষের কাছে বিভিন্ন পর্যায়ে সাহায্যের আবেদন করেছেন করোনার এই সময়ে। এখানে কিছু স্কলারশিপ কমিটিতে যখন আমি তাদের অ্যাপ্লিকেশন অ্যাসেস করি তখন দেখেছি যে অনেকের বাবা মা যাদের হয়তো ওয়ান প্যারেন্টস তার ডেড, অথবা এগ্রিকালচার, অথবা ঠেলাগাড়ি চালায়, অথবা দিনমজুর, তো সেরকম সংখ্যাটা অনেক বেশি। সেটা কীরকম হতে পারে? সেটা আমার যেটা ধারণা, আমার মনে হয় 1/3। এত অভাবের মধ্যে তাদের লেখাপড়াটা কতটা হয়েছে আমি আসলে নিশ্চিত নই। তো আমি নিজে হলের হাউস টিউটর ছিলাম। তো স্কলারশিপ দেওয়ার সময় আমাদের অভিজ্ঞতা ছিল যে বৃহস্পতিবার সে চলে যায় ধরেন জামালপুর, 2 দিন ভ্যান চালায়, রোববারে আসে। এই ভ্যান চালায়, সে তার পড়াশোনা চালায়, তার ফ্যামিলিকে চালায়। এটাই বাস্তবতা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ দরিদ্র পরিবারের। করোনার কারণে টিউশনি হারিয়ে ওই শিক্ষার্থীদের অবস্থা তাহলে কতটা শোচনীয়? বলা যায় ততটাই শোচনীয় যতটা হলে অনেকেই নিজেকে আর ঠিক রাখতে পারে না। আমরা বেশ কয়েকদিন আমাদের সোয়ারদ্বীপ পার্কে আমরা রাত্রের পরে পুলিশ সহ আমরা প্রক্টোরিয়াল বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নির্দেশনায় আমরা সেখানে অভিযান চালিয়েছি এবং আমাদের অনেক স্টুডেন্টদেরকেই আমরা রাত 10টা-11টা বাজে পার্কের মধ্যে পেয়েছি তারা ড্রাগ বা মাদক গ্রহণ করছে। কেন এটা হচ্ছে? এটা তো আমরা আগেও অভিযান করেছি, কিন্তু আমাদের স্টুডেন্টদের রাত 10টা বা 11টার পরে এত হারে আমরা দেখিনি। মাদক অনেকাংশেই আগের সাথে যদি তুলনা করি, এটা প্রায় 200 to 300% এটা বৃদ্ধি পেয়েছে, যে এত হারে বা স্টুডেন্টরা বা এত হারে ইয়ং সমাজ আমাদের মাদকের প্রতি যাচ্ছে। এর পিছনে করোনা একটা বড় অংশের দায়ী।
অর্থনৈতিক কারণ সহ আরও নানা অনিশ্চয়তায় করোনাকালীন এই সময়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থা কতটা বিপর্যস্ত ছিল সেটা আত্মহত্যা সহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে পর্যালোচনা করার চেষ্টা করেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরা। এখন যখন সারাক্ষণ সে বাসায় আছে এবং এইসব হালকা মানসিক রোগীরা যখন সামনে কোনো এইম থাকে না, হ্যাঁ, তখন লজিক এলোমেলো হয়ে যায়, তখন তারা এক্সট্রিম আচরণ করতে শুরু করে। এবং তারই একটা প্রতিফলন হয়েছে যে আমাদের কয়েকদিন আগে আপনারাও জানেন, পেপারে পত্রিকাও আসছিল যে সে ভিসি স্যারের বাসার সামনে যে এসে আত্মহত্যা করবে, আমরা যদি কেউ না যেতে পারি আমাদের এখান থেকে পরে যে এখন সে একটা মানসিক হাসপাতাল থেকে ভর্তি করা হয়েছে। তার দাবি ছিল যে তাকে আমরা সাহায্য করছি না, হ্যাঁ, তাকে হেল্প করতে পারছি না। করোনায় উদ্ভূত পরিস্থিতিতে তরুণদের এই ক্ষতি এমনই যা অনেক ক্ষেত্রে দেখা যায় না বলে বিষয়টি আড়ালেই থেকে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মেজর একটা পার্সেন্ট আসে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। তো ওদের এই টিউশনটা একরকম স্বাবলম্বন বা অবলম্বন যেটাই বলেন। তো এই জন্য সরকারের প্লাস হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এদের প্রতি যদি কিছুটা সহানুভূতির দৃষ্টি থাকে, তাহলে মনে হয় যে এরা নিজেরা টিকে যেতে পারবে বা এরা নিজের স্ট্রাগলটাতে সার্ভাইভ করতে পারবে। আমরা চাইব শিক্ষার্থীদের এই চাপা কষ্টের ব্যাপারে কর্তৃপক্ষ নজর দিতে, কারণ তারা যদি নজর না দেয় তাহলে শিক্ষার্থীদের এই চাপা কষ্ট দেখার আর কেউই থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল সংখ্যক শিক্ষার্থী টিকে থাকেন টিউশনির আয়ের উপর নির্ভর করে, কিন্তু করোনার এই দুঃসময়ে তাদের টিউশনিগুলো চলে গেছে। এই অবস্থায় শিক্ষার্থীরা কি করবেন, এমন একটি চিন্তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী কনসেপ্টটি দাঁড় করিয়েছেন, যেটি ভিন্নধর্মী একটি দোকানের কনসেপ্ট। কনসেপ্টটি হলো এরকম, তাদের এই প্ল্যাটফর্ম হবে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। এখানে যত পণ্য থাকবে তার সবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের তৈরি বা নিজেদের উৎপাদিত পণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নামে প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে DU মার্ট। ধরা যাক মাটির এই ভিন্নধর্মী কলসিটির কথা। আগে যেমন হচ্ছে আমরা মাটির কলস ইউজ করা হতো, সেক্ষেত্রে হচ্ছে পানি ঠান্ডা থাকতো, মানুষের স্বাস্থ্যও ভালো থাকতো। তো হচ্ছে এই কারণে তারা এই জিনিসটা নিয়ে আসে। তো এটা কি পুষ্টিবিজ্ঞান স্টুডেন্টদের তৈরি করা। এটা কেমন চলছে? এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে, খুবই ভালো সাড়া পাইতেছি আমরা। DU মার্টের দোকানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পলাশীর বুয়েট মার্কেটে অবস্থিত। নানা ধরনের পণ্যের মধ্যে এখানে আলাদাভাবে চোখে পড়বে কিছু হার্বাল পণ্য। আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলা নিরাপদ, এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না। সাথে আমাদের প্রসেসিং, প্যাকেজিং থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা একটা সার্টেন পিরিয়ড মেনটেন করি বা এবং সার্টেন মেথড মেনটেন করি, যে মেথডে এটা জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। করোনায় টিউশনি হারিয়ে রাজধানীতে টিকতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখন গ্রামে দুরবস্থার মধ্যে আছেন। সেরকম শিক্ষার্থীরাই এখন নিয়মিতভাবে তাদের গ্রাম থেকে সরাসরি পাঠাচ্ছেন অর্গানিক ও পুষ্টি সমৃদ্ধ চাল, ভোজ্য তেল, মধু কিংবা নিজেদের এলাকার প্রসিদ্ধ খাবার। লাল চাল এটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চল থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের মাধ্যমে কালেক্ট করা, তার গ্রামেরই ময়মনসিংহ এলাকার। উনি হচ্ছে চালে সিদ্ধ করার সময় ইউরিয়া ইউজ করে না, প্লাস হচ্ছে হলার মেশিনে ভাঙানো হয় এবং হচ্ছে ভাঙানোর পরে আমরা নর্মাল বাজারে যে চালগুলো পাই কাটিং করা এবং হচ্ছে মোম পালিশ করা, এটা কিছু নাই, একদম র চালটাই। আমাদের এখানে মূল কন্ডিশনই হচ্ছে অবশ্যই উদ্যোক্তাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টই হতে হবে। আমাদের এখানে বর্তমানে বগুড়ার দই পাওয়া যায়, সেটা হচ্ছে বগুড়ার একজন ছেলে, তার নিজস্ব কারখানা আছে, সেখান থেকে সে আমাদের কাছে এখানে এসে পৌঁছে দেয়। ঠিক একইভাবে হচ্ছে বর্তমানে জামালপুরের যে ছেলেটা আছে, সে সরিষাবাড়ি প্যারা সন্দেশটা ওইখানকার বিখ্যাত, যেটা সারা বাংলাদেশে আছে, সো সেটা নিয়ে আসে। ঠিক একইভাবে আমরা গত বছর শীতের সময় থেকে যশোরের খেজুরের গুড় এর একটা খ্যাতি আছে, সেই যশোরের খেজুরের গুড় অনেক স্টুডেন্ট আছে তার নিজের ফ্যামিলি থেকে ঐতিহ্যগতভাবে তারা এটা করে আসছে। অনেক ছাত্রী আবার ডিউ মার্টে এসে রেজিস্ট্রেশন করে রেখেছেন এই আশায়
আবাসিক হলগুলো খোলা মাত্রই তারা নিজেদের তৈরি আইটেমগুলো এখানে এনে বিক্রি করতে পারবেন। অনেকের অনেক ক্রিয়েটিভিটি আছে, সবাই কিন্তু অনেক আগ্রহী যে জিনিসটাকে আমরা নতুনভাবে রিপ্রেজেন্ট করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। একসময় অ্যাকচুয়ালি আমি ওই কাঠের গয়না এটার একটা বিজনেস করতাম, তো মাঝখানে এই লকডাউনের কারণে আমার পরে এই জিনিসটা হয়নি। ভাইয়াদের এটা আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, ভাইয়াদের এটা যদি বিভিন্ন আইটেম নিয়ে ভাইয়ারা কাজ করতেছে, সো হতে পারে আমারও এখানে কাঠের গয়না বা এই গয়না টাইপসের অর্নামেন্টস টাইপসের জিনিস নিয়ে আমি ভাইয়াদের সাথে কাজ করতে পারবো। আমি আমার নিজের প্রোডাক্ট নিয়েও কাজ করতে চাই। আমার নিজের একটা বুটিক্স আছে, আমি ব্লক বাটিকের কাজ করি। আমার ইচ্ছা আছে এখানে আমি এরকম কিছু একটা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা উদ্যোক্তা হয়েছেন কিংবা উদ্যোক্তা হওয়ার পথ খুঁজছেন তাদের জন্য দুই শিক্ষার্থীর ভিন্ন ধর্মী উদ্যোগ এই ডিইউ মার্ট। এই দুই শিক্ষার্থীর দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রির শিক্ষার্থী। আমাদের অধিকাংশ প্রোডাক্টগুলোই কালেক্ট করা খুবই একদম নিম্ন গ্রাম থেকে বলা যায়, যে গ্রামগুলোতে এখনও এই আধুনিকতার ছোঁয়া পড়ে নাই, ওই গ্রামের স্টুডেন্টদের কাছ থেকেই অনেক বেশি প্রোডাক্টগুলো কালেক্ট করা। তারাই মেনলি হচ্ছে দরিদ্র ফ্যামিলিগুলো থেকেই কালেক্ট করা। তারাই মেনলি হচ্ছে দেখা যেত যে কিছু করার জন্য খুবই চেষ্টা করতো। তো তাদের কাছ থেকেই আমাদের মেনলি হচ্ছে ইন্সপিরেশন পাওয়া, যে কিছু একটা আমাদের এইভাবে কিছু একটা করতে হবে একসাথে। অনলাইন অফলাইন দুই প্ল্যাটফর্মেই কাজ করে যাচ্ছে ডিইউ মার্ট। এর উদ্যোক্তারাও খুবই আশাবাদী, বিশ্ববিদ্যালয় খুলে দিলে তারা বহু দূর এগিয়ে যেতে পারবেন। ক্যাম্পাস খোলার সাথে সাথে আমাদের এটা আরও বেশি বর্তমানের চেয়ে অনেক বেশি জমজমাট হবে। বর্তমানে যে পরিমাণ হচ্ছে সেল কিংবা রেভিনিউ থাকে সেটা কমপক্ষে ক্যাম্পাস খোলার প্রথম মাসে 4 থেকে 5 গুণ হবে বলে আমরা আশাবাদী। টিকে থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এমন ভিন্নধর্মী চিন্তা করতে হচ্ছে। তাদের এই চিন্তাগুলো অবশ্যই আরও অনেক বেশি সফলতা পেতে পারে যদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় সমর্থন দেয়। এই পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি। যখন ফিরব তখন আমরা এমন একটি জীবন সংগ্রামের গল্প বলবো যেটা অনেক তরুণের জন্য হতে পারে অন্যরকম প্রেরণা। বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকুর রহমান চৌধুরী। এই পর্যায়ে থাকছে আমার চেষ্টা। তার জীবন সংগ্রামটি এমন যা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না, বরং তার ওই জীবন সংগ্রাম থেকে আমরা এমন কিছু গ্রহণ করতে পারি যা অনেক তরুণের জন্যই হতে পারে অন্যরকম প্রেরণা। বগুড়ার বিস্ময় কন্যা মহুয়া, হাত পা সবকিছুই তার অচল। কেবলমাত্র কয়েকটি আঙুল তিনি নাড়াতে পারেন। সেই কয়েকটি আঙুলের ওপর ভর করে মহুয়া আজ বুটিক শিল্পের একজন উদ্যোক্তা। তার চেয়ে বড় কথা, একজন মহুয়া তার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ করে দিয়েছেন ৩৫ জন সুস্থ মানুষকে। 2020-এ আমি ফেব্রুয়ারিতে উইয়ে দেখা পাই। আমার মেন ট্রেনিং করাটা শুরু হয় উই থেকে। প্রথম পোস্ট করার 7 দিনের মধ্যে দেওয়ার পরে আমি দ্বিতীয় পোস্ট করি। আমার একদিনে 24,000 টাকা অর্ডার আসে। এরপরে তারা যখন উইতে রিভিউ দিল, আস্তে আস্তে শুরু হলো। এক মাসের মধ্যে আমার সেল দাঁড়ালো 1 লক্ষ টাকা। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো সারা হচ্ছে। আমার দেশের বাইরেও ভালো সেল হয়েছে। 1.5 বছরে 9 লক্ষ টাকা আমাদের সেল করেছে। যে কয়েকটি আঙুল তিনি নাড়াতে পারেন তা দিয়ে দারুণ সব ছবি আঁকতে পারেন মহুয়া। আর্ট প্রতিযোগিতায় একসময় স্কুল থেকে তিনি আঞ্চলিকভাবে প্রথম হয়েছিলেন। তার সেই মেধাকেই তিনি কাজে লাগালেন উদ্যোক্তা হয়ে। নিজের আঁকাআঁকির প্রতিভা দিয়ে কাপড়ের ক্যানভাসে দারুণ সব ডিজাইন করতে শুরু করলেন মহুয়া। তার ডিজাইনগুলো কাপড়ে ফুটিয়ে তুলে কারিগররা তৈরি করেন শাড়ি, 3 পিস, নকশি কাঁথা সহ আরও বিভিন্ন আইটেম। মহুয়ার ডিজাইনের কাপড়গুলো মাত্র 1.5 বছরে ব্যাপক পরিচিতি পায় উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম উইয়ের মাধ্যমে। কোয়ালিটি ডিফারেন্ট নিয়ে আসতেছে, যেমন কুমিল্লা খাদি নিয়ে আসছে, রাজশাহীর আমি 3 ধরনের মানে মসলিন সিল, বারাত সিল আর হচ্ছে সেমি বারাত সিল। এছাড়াও এন্ডি আটন নিয়ে আসছি, খাদির আপনার কটি, পাঞ্জাবি, ফতুয়া, খাদি শাড়ি এর নিয়ে আসছি।
মহুয়া তার মেধাকে কাজে লাগিয়ে এমন একটি টিম গড়ে তুলেছেন যেখানে তার প্রতিটি কর্মী যেন এক একজন শিল্পী। প্রায় 1 বছরের মতো হয়ে গেল আমি মহাপুর সঙ্গে এগুলো কাজ করছি। কাগজের ফুল টুল আর্ট করে সব নিয়ম শিখা দিছে, মাপটা সেগুলো আমি করি আর কি। প্রতিবন্ধী জীবনে মহুয়ার সবচেয়ে বড় সম্বল দুটি, তার আঙুল আর মেধা। সেই মেধাকে কাজে লাগিয়ে মহুয়া স্কুল কলেজের গণ্ডি ছাড়িয়ে এখন উচ্চশিক্ষায় শিক্ষিত একজন নারী। সম্প্রতি বগুড়ার কলেজ থেকে তিনি অনার্স পাশ করেছেন। তার এভাবে এগিয়ে চলার ক্ষেত্রে সবচেয়ে বড় সমর্থন পেয়েছেন যার কাছ থেকে, তিনি হলেন তার মা। কত কিছু করতে পারে না কথা ছাড়া। আমার এই স্কুলে দোতলায় ক্লাস হয়েছে, সেই ক্লাসে ছাত্রীর হাতে করে আমি দোতলায় আমি চলেছি। এই চকলকবান 10 শাহ সুলতান কলেজে আমি হুইল ঠেলেই ক্লাস করাইছি। নিজের মেধা আর সচল আঙুলগুলোকে কাজে লাগিয়ে তার অনলাইন প্ল্যাটফর্ম রংধনুকে নিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চান বগুড়ার এই বিস্ময়কন্যা। এটা অবশ্যই চাইবো আমরা যেন মহুয়ার পাশে দাঁড়াই। সেটা যদি না পারি তার জন্য শুভ কামনা করি, সেটাও যদি না পারি অন্তত তার জন্য বাধা না হয়ে দাঁড়াই। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, আওয়াজ তোলো। তাদের এখন চীনে থাকার কথা। অনেক টাকা খরচ করে এবং অনেক আশা নিয়ে তারা চীনে পাড়ি জমিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। তাদের সেই আশা এতটাই অনিশ্চয়তায় পরিণত হয়েছে যে তারা রাস্তায় দাঁড়িয়েছেন দাবির ব্যাপারে আওয়াজ তুলতে। তাদের প্রত্যেকেরই এখন থাকার কথা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, কিন্তু তারা আছেন ঢাকার প্রেস ক্লাবের সামনে। গত বছর শুরুর দিকে চীনের উহানে প্রথম যখন করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল, তখন থেকে বাংলাদেশি প্রায় ৬,০০০ শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ে দেশে চলে আসতে বাধ্য হন। অন্যান্য দেশের শিক্ষার্থীরাও একইভাবে বাধ্য হয়েছিলেন চীন থেকে চলে যেতে। এ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু বাংলাদেশের বেলায় ঘটে গেল ভিন্ন ঘটনা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অন্যান্য দেশের শিক্ষার্থীরা চীনে ফিরে যেতে পারলেও বাংলাদেশি ওই ৬,০০০ শিক্ষার্থী আর ফিরে যেতে পারছেন না। চাইনিজ গভর্নমেন্ট আমাদেরকে জানাইছিল যে চায়না যদি ফিরে যেতে হয় অবশ্যই চাইনিজ ভ্যাকসিন নিতে হবে। তো এই জন্য আমরা কিছুদিন আগে আমরা মানববন্ধন করে আমাদের চাইনিজ ভ্যাকসিনটা আমরা ঠিকমতো নিতে পারি এবং নেই। তো আমরা সবাই যখন মানে আমাদের ভার্সিটির সাথে যোগাযোগ করতেছি, তারা বলতেছে যে আমাদের আসলে ব্যাপারটা আমাদের হাতে না, এটা তোমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কূটনীতিকভাবে আলোচনা করে বর্ডারটা খুলতে হবে। চীনে থাকা অবস্থায় বেশিরভাগ শিক্ষার্থী নানা ধরনের কাজ করে নিজের পড়ালেখার খরচ নিজেই জোগাড় করতে পারতেন, কিন্তু বাংলাদেশে এসে আটকা পড়ায় তাদের সেই সুযোগও এখন নেই। আমরা এখানে কেউ স্টাইপেন্ড নিয়ে পড়তেছি, কেউ স্কলারশিপে, কেউ ফুল পেমেন্ট দিয়ে পড়তেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা চান আমরা স্টাডি করে আমাদের স্টাইপেন্ডগুলো পাচ্ছে না পাওয়ার কারণে এটা আমাদের আর্থিকভাবে খুব লস হচ্ছে। সেটা আমাদের জন্য আসলে খুব খারাপ, মানে আমাদের সম্ভব হচ্ছে না এখন পে করা। সেটা কি ওইখানে থাকলে পে করা লাগতো না? হ্যাঁ, ওইখানে থাকলে পে করা যেত, কিন্তু সেক্ষেত্রে তুমি স্টাইপেন্ড পেতাম বা কোনো একটা ফ্যাসিলিটি ছিল, জব ফ্যাসিলিটি ছিল। আবার এই ৬,০০০ শিক্ষার্থীর মধ্যে এমন বেশ কয়েকজন শিক্ষার্থী আছেন যারা চীনের বিশ্ববিদ্যালয়ে অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন করোনার আগে। তারপর থেকে প্রায় ২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ফি নিয়মিত দিয়ে যাচ্ছেন, কিন্তু একবারের জন্য চীনে যেতে পারেননি। আমি গত বছর ভর্তি হয়েছি, আমি এখনো পর্যন্ত যেতে পারি নাই। টাকা দেওয়া হয়? হ্যাঁ, সবকিছু আমার অনলাইন ক্লাসও চলছে, বাট আমার মেজর এখনো দেয়নি। আমি যাওয়ার পর আমাকে মেজর দেবে, তো আমি এটার জন্য কতদিন ওয়েট করব? অনলাইন যে ক্লাস চলছে তাতে কি আপনার আসলে হচ্ছে কিনা? না, অনলাইন ক্লাসে কোনো কিছুই হচ্ছে না। বাংলাদেশে এসে আটকা পড়ার শিক্ষার্থীরা শুরুর দিকে অনলাইনে ক্লাস করে আশায় ছিলেন পরিস্থিতি ভালো হয়ে গেলে তারা আবারও চীনে ফিরে যেতে পারবেন। মেডিকেল স্টুডেন্টসদের তো সাফারিংসের শেষ নাই। প্রথমত হচ্ছে আমরা মানে পুরাটাই নিজেদের টাকা, আমাদের কোনো স্কলারশিপ থাকে না, আমরা ফুল পেইড স্টুডেন্ট ওখানে। এখন অনলাইনে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া পসিবল না। আমরা অলমোস্ট 2 বছর ধরে এখানে, এবং একটা হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করার জন্য অনলাইন মোটেও আমাদের জন্য সাফিসিয়েন্ট না।
এই জন্য আমাদের উচিত আমরা চায়না যাওয়ার। আমরা কিন্তু ঠিকই টিউশন ফি পে করছি, কিন্তু আমরা ইউনিভার্সিটি থেকে কোনো ধরনের নিশ্চয়তা পাচ্ছি না যে আমরা কখন ফিরে যাব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সব কিছু করতে রাজি। ব্যাপারটা ধরেন এরকম যে আমরা চার্টার্ড ফ্লাইটে যাব, কিন্তু আমরা সরকারি কোনো ফান্ড চাচ্ছি না, আমরা সম্পূর্ণ নিজেদের ফান্ডেই যাব। আমরা যতদিন কোয়ারেন্টাইন ওরা রিকোয়ার করে ততদিন কোয়ারেন্টাইন আমরা পালন করতে রাজি। এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন কনভিন্সিং ব্যাপারগুলো হচ্ছে, বাংলাদেশ যদি পিছায় থাকে তাহলে চায়না সারা জীবনও নিবে না। আমরা অবশ্যই চাইব করোনার কারণে যারা দেশে ফিরে এসেছেন তারা যেন আবারও বিদেশের ক্যাম্পাসে ফিরে যেতে পারেন, কারণ অনিশ্চয়তার এই জীবনের পরিণাম কখনোই ভালো হতে পারে না। এ পর্যায়ে আমরা একটি বিরতি নিচ্ছি, যখন ফিরব তখন আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তুলে ধরব পরিকল্পনাহীন ডিভোর্সের সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত কিভাবে শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকুর রহমান চৌধুরী। এই পর্যায়ে থাকছে মন কি যে চায়। আশঙ্কাজনকভাবে বেড়েছে ডিভোর্সের ঘটনা। ইদানিং প্রায় ক্ষেত্রেই তরুণ তরুণীরা রাগের মাথায় ডিভোর্সের সিদ্ধান্তগুলো নিচ্ছেন, যেখানে কোনো পরিকল্পনা থাকছে না। আর পরিকল্পনা না থাকলে সেটি যে শেষ পর্যন্ত শিশুদের জন্য কতটা খারাপ হতে পারে সেটি তুলে ধরা হবে মনস্তাত্ত্বিক এই আলোচনায়। আজকে প্রথমে একটা কেস স্টাডি দিয়ে শুরু করব। 7 বছরের ইসমাম, এটি একটা ছদ্মনাম। তার মা তাকে আমার কাছে নিয়ে এসেছিল। সে প্রায় সময় খুব মন খারাপ করে থাকতো এবং অন্য কারোর সাথে হয়তো অতটা ইন্টারাকশন করতো না। তার সাথে সেশনের একটা পর্যায়ে আমি জানতে পেরেছি যে সে গত 2 বছর যাবৎ তার বাবাকে দেখতে পায়নি বা বাবার সাথে তার কথা বলার সুযোগ হয়নি। এটার পেছনে মার কিছু যুক্তি ছিল যে মা এই শিশু সন্তানটির কাস্টাডি পেয়েছে যখন ওনাদের ডিভোর্সটা হয়েছে, কিন্তু উনি তারপর থেকে কোনোভাবেই তার এই শিশু সন্তানকে অ্যালাউ করেননি তার বাবার সাথে দেখা করার ক্ষেত্রে। এই সময়টাতে তার যে মানসিক যে পরিবর্তনটা হয়েছে বা যে মানসিক চাপটা তৈরি হয়েছে, সেই জায়গাটা নিয়েই আসলে আজকে আমরা কথা বলতে চাই। কারণ আমাদের সমাজে আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে বা প্যারেন্টদের মধ্যে সেপারেশন হচ্ছে। সেই জায়গাটাতে আমাদের আসলে মনে রাখা দরকার এই সকল শিশু কিশোর যারা এই সকল পরিবারে আছে তাদের আসলে কী ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে দিয়ে যায় বা তাদের ক্ষেত্রে আমাদের করণীয় কী। এক্ষেত্রে এই সকল শিশু কিশোরদের মধ্যে আসলে অ্যাংজাইটি দেখা যায়, ডিপ্রেশনের মতো সমস্যা হয় এবং তার সাথে সাথে তাদের মধ্যে সার্বক্ষণিক একটা ফিয়ার আমি লক্ষ্য করেছি, ভয়ের মধ্যে থাকে যে নেক্সট ডে হয়তো সে তার বাবা বা মাকে আর দেখতে পাবে না। সবাইকে মাথায় রাখতে হবে যে একটি সম্পর্ক, সেখানে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকে থাকছে না, সেখানে হয়তো বিভিন্ন ধরনের জটিলতা চলে এসেছে, কিন্তু পরিবারে যে শিশু সন্তানটি আছে তার সাথে তার বাবা এবং মায়ের যে সম্পর্ক, তার মানে বাবা মায়ের যে সম্পর্ক একটি সন্তানের সাথে, সেটার কিন্তু কখনোই পরিবর্তন হচ্ছে না। বাবা এবং মা তারা তাদের রোলেই রয়ে যাচ্ছেন। সেই জায়গাটাতে তাদের অনেক বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। সেপারেশন বা ডিভোর্সের ডিসিশন হয়তো নেওয়া যেতে পারে, কিন্তু তার আগে পরিকল্পনা করতে হবে এই যে পরিবারে যে শিশু কিশোর আছে তাদের থাকার এবং তাদের যে গার্ডিয়ানশিপের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারে কতটুকু তারা তৈরি হয়েছেন। এবং অবশ্যই তাকে ছোট বলে তার সাথে আমরা কথা বলবো না, এই মনোভাবটা পরিহার করতে হবে। তাদের সাথে বসে আলোচনা করতে হবে। তাদের মনে কিন্তু অসংখ্য প্রশ্ন থাকে। আমি যখন এসব শিশু কিশোরদের সাথে কথা বলি তারা অনেক ধরনের প্রশ্ন আমার সামনে নিয়ে আসে, কিন্তু বাবা মাকে বলার সাহস পায়নি কখনোই। সুতরাং তাদের সাথে ওপেন মাইন্ডে কথা বলতে হবে এবং তাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে যে বাবা মা হিসেবে তারা সবসময়ের জন্যই আছেন, কিন্তু তাদের যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা ছিল সেটা হয়তো তারা আর এগিয়ে নিতে চাইছেন না। এই শিশু কিশোরের জন্য কি হলে ভালো হতে পারতো, সে বাবার কাছে কতটা সময় থাকবে বা মাকে কিভাবে পাবে, এবং কিছু একটা সময়ও রাখতে হবে, অবশ্যই একটা উইন্ডো থাকবে যেখানে সে বাবা মা উভয়কেই পাবে এবং সেই সময় তারা যেন মানসিকভাবে এই প্রস্তুতিটা রাখে যে তাদের যে পার্সোনাল কনফ্লিক্টগুলো ছিল সেগুলোকে তারা কিছুটা আলাদা করে রেখে তাদের সন্তানের ভালোর জন্য একসাথে বসতে পারে। সেক্ষেত্রেই তাদের যে সন্তানের প্রতি তাদের ভালোবাসা, তাদের সমমর্মিতা প্রকাশ পাবে এবং তাদের বিকাশটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। আর কোনোভাবে যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে। ভালো থাকবেন। এইসব বাস্তবতায় আমরা এটাই বলতে পারি, পরিকল্পনাহীন ডিভোর্সকে অবশ্যই না বলতে হবে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, দেশে দেশে তারুণ্য। ইদানিং কুয়েতের মরুভূমির একটি পরিত্যক্ত অংশে এসে অনেকেরই চোখ আটকে যাচ্ছে। সেখানে নিয়মিতভাবে খেলা হচ্ছে ক্রিকেট। মরুভূমিতে এমন ক্রিকেট গ্রাউন্ড কে তৈরি করতে পারে? সেটা তৈরি করতে পারে
আমাদের দেশের তরুণরা। একদিকে পৃথিবীর শীর্ষ ধনী দেশগুলোর একটি কুয়েত, অন্যদিকে রুক্ষ মরুভূমির দেশ, সেটাও কুয়েত। মরুভূমির এই রুক্ষতার মাঝেই বাংলাদেশের প্রবাসী তরুণরা এমন কিছু সৃষ্টি করেছেন যা দেখে অনেকেরই এখন চোখ আটকে যাচ্ছে। প্রথমত, কুয়েতে ক্রিকেট খেলার তেমন একটা প্রচলন নেই। সেরকম একটি খেলার জন্য মরুভূমির পরিত্যক্ত একটি এলাকায় 10টি গ্রাউন্ড বানিয়ে ফেলেছে একদল তরুণ। কারা এই কাজটি করল? তারা কোন দেশ থেকে এসেছে? এখানে এসে কুয়েতিরা এখন প্রায় এই ধরনের প্রশ্ন করছেন, যার জবাবে তারা জানতে পারছে এইসব ক্রিকেট গ্রাউন্ড বানিয়েছেন বাংলাদেশি তরুণরা। টাকাটা আমরা সবাই মিলিয়ে দিছি, আমাদের প্লেয়াররা, আমাদের যে প্লেয়ার আছে যারা কোম্পানি কাজ করে বা প্রাইভেট কাজ করে, যেমন আমি গাড়ি চালাই, সবাই মিলে এই মাঠটা বানাইছি। মা বাপ ফেলে আসছি দেশের বাড়িতে, এত কষ্টের মাঝেও আমরা এখানে খেলাধুলা করি, একটু আনন্দের জন্য, একটু বিনোদনের জন্য। বাড়ির কষ্টটুকু, দেশের কষ্টটুকু ভুলে থাকি আমরা। শুক্রবার আসলে আমাদের মনে হয় ঈদের মতন। সত্যিকার অর্থে ছুটির দিনগুলো বাংলাদেশের তরুণদের কাছে এখন অন্যরকম ভালো লাগার দিন। কেবল বাংলাদেশিদের জন্য নয়, এখানে এসে এশিয়ান অন্যান্য দেশের তরুণরাও ক্রিকেট খেলে একই ধরনের ভালো লাগার অনুভূতি খুঁজে পান। मैं बोलना चाहूँगा कि आपका बांग्लादेश क्रिकेट क्लब ने जो ऑर्गेनाइज किया, इधर जो अरेंजमेंट किया है टूर्नामेंट, ये बहुत ही वंडरफुल ग्राउंड और एटमॉस्फेयर सुपर्ब सब। मतलब हम लोग काफ़ी टाइम से कुवैत में क्रिकेट खेलते हैं, लेकिन इतना अच्छा अरेंजमेंट नहीं, बहुत ही वंडरफुल अरेंजमेंट किया आप लोग ने। বাংলাদেশ থেকে যে তরুণরা কুয়েতে যান তারা বেশিরভাগই শ্রমিক হিসাবে কাজ করেন। যতটুকু আয় তার প্রায় সবটাই পাঠিয়ে দেন বাংলাদেশে পরিবারের জন্য। হাতে যতটুকু সঞ্চয় থাকে সেখান থেকে টাকা জমিয়ে মরুভূমিতে ক্রিকেট গ্রাউন্ড তৈরির এই ভিন্নধর্মী উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশি তরুণরা। আমরা এই মাঠগুলোতে নিজেরা খেটে এবং কি অনেক কষ্ট করে, রাত নাই দিন নাই, নিজেরা আমরা মাঠে পুরা শ্রম দিছি, নিজেদের টাকায় আমরা মাঠ বানাইছি। 10টা মাঠ তৈরি হওয়ার পরে শুরু হলো আমাদের খেলা, টুর্নামেন্ট, একটার পর একটা টুর্নামেন্ট শুরু হলো এবং আমাদের অ্যাসোসিয়েশন হলো। অ্যাসোসিয়েশন হওয়ার পরে আমাদের প্রত্যেকটা লোকেই একটা প্ল্যাটফর্মে চলে আসলাম। আমাদের খেলাধুলা নিয়ে আমাদের যে টুর্নামেন্টগুলো পরিচালনা করা হয়, টুর্নামেন্টগুলো সারা হয়, এগুলো নিয়ে আমাদের প্রতিনিয়ত মাঠে মিটিং হয়। তো আমাদের মিলন মেলাটা, আমাদের মিটিং বেশিরভাগই আমাদের গ্রাউন্ডে হয়। এই গ্রাউন্ড এখন কুয়েতে পরিচিত বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট গ্রাউন্ড, সেই সুবাদে এটা পরিচিত। এশিয়ার বেশ কিছু দেশের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত হচ্ছে বাংলাদেশি তরুণদের তৈরি এই ক্রিকেট গ্রাউন্ডে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntppt.com। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।